তারা হলো আপনার ডিরেক্টররা হলো, ছোট লাইনে থাকে। সরি। তো যেটা বলতেছিলাম স্টুয়ার্ডশিপ, সেটা হলো এক পার্টির টাকা আরেক পার্টি নিয়ে ব্যবহার করে এবং তাকে একটা রিটার্ন দেয়। তো একইভাবে এটা যদি আমি কোম্পানির ক্ষেত্রে দেখি, দুইটা পার্টি, একটা ম্যানেজমেন্ট একটা ডিরেক্টর বা শেয়ার হোল্ডার। ম্যানেজমেন্ট যে স্যালারিড, তাদেরকে বেতন দেওয়া হয়, বেতনের বিনিময়ে তারা কাজ করে। আর যারা হলো ইনভেস্টর, শেয়ার হোল্ডার, তারা এই টাকাটা দেয় এবং তাদের পক্ষে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরে সিলেক্টেড ইলেক্টেড কিছু পার্সন থাকে, তাদেরকে বলা হয় ডিরেক্টর। তো দুই পার্টি, টু পার্টিস হ্যাভ কনফ্লিক্ট। কনফ্লিক্টটা কি? ডিরেক্টর যারা আছে তারা অলওয়েজ হাই রিটার্ন চাবে, হাই রিটার্ন চাবে। এবং তারা রিটার্নটা কি আকারে নিয়ে যাবে? ডিভিডেন্ড আকারে নিয়ে যাবে। আর অন্যদিকে ম্যানেজমেন্ট যারা আছে, ম্যানেজমেন্ট চাবে রিটার্ন যেমনই হোক না কেন, তার বেতনটা যাতে ঠিক থাকে। সো সে কিন্তু তার হাই অ্যাম্বিশাস না। ম্যানেজমেন্ট হলো মডারেট। তো এবং ম্যানেজমেন্টের কাজ হলো অন বিহাফ অফ দা, কি বলে, শেয়ার হোল্ডার বা ডিরেক্টর আমার কাজ করা। ঠিক আছে। সো এখানে যদি আমরা দেখি, উম, এখানে ডেফিনিশন কিছু নাই। ডিরেক্টর কোয়ালিফিকেশন আমরা কোম্পানিজ একটা যেগুলো দেখছি সেগুলাই। সে সাউন্ড মাইন্ডের হইতে হবে, তার সে কোয়ালিফিকেশন শেয়ার নিতে থাকতে হবে তার। হি মাস্ট বি এ পার্সন, এনি কোম্পানি ক্যানট বি ডিরেক্টর। ওকে। আর কোম্পানি যদি ডিরেক্টর হয়, তাহলে ওইখানে ওই ডিরেক্টর যে বোর্ডে তার রিপ্রেজেন্টেটিভ তাকে প্রেজেন্ট করবে। অবভিয়াসলি সলভেন্ট পার্সন হইতে হবে, ইনসলভেন্ট হওয়া যাবে না। এবং গতদিন আমরা বা এর আগের দিন আলোচনা করছিলাম যে ইনসলভেন্সি আসলে কিভাবে হয়। ইনসলভেন্সি আসলে কোর্ট ডিক্লেয়ার করে ইনসলভেন্ট। আদার দেন দ্যাট আপনি যদি বলেন আমি ইনসলভেন্ট, হবে না। আর একজন পার্সন যদি বলে ইনসলভেন্ট, হবে না। অনলি কোর্ট যদি বলে ইনসলভেন্ট, দেন ইউ আর ইনসলভেন্ট। এ ডিরেক্টর শুড নট বি কনভিক্টেড বাই দ্য কোর্ট অফ ফর এনি অফিস। অর্থাৎ ডিরেক্টর কোনো দুই ধরনের হতে পারে। একটা হলো আপনার মনে করেন যে এমনি মামলা, আর একটা হলো তার এগেনস্টে অভিযোগ আছে সেই হিসেবে মামলা। তো অভিযোগ হিসেবে যেগুলো থাকে, সেই রকম করে মামলা থাকলে সাধারণত ডিরেক্টর হতে পারে না। আচ্ছা, কোয়ালিফিকেশন শেয়ার লাস্ট দিন আলোচনা করছিলাম যে নাম্বার অফ শেয়ার কমিটেড টু বাই টু বিকাম দ্য ডিরেক্টর অফ দ্য কোম্পানি। এবং যদি অ্যাট দ্য টাইম অফ টেকিং দ্য ডিরেক্টরশিপ সেই যদি কোয়ালিফিকেশন না কিনে থাকে, তাহলে অবভিয়াসলি যদি আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে কোনো টাইম দেওয়া থাকে, তাহলে সেই টাইমের মধ্যে তাকে এটা বাই করতে হবে। আর যদি আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন কিছু বলা না থাকে, অথবা আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন যদি তার না থাকে, তাহলে 2 মাসের মধ্যে, ডিরেক্টর অ্যাপয়েন্ট হওয়ার 2 মাসের মধ্যে তাকে কোয়ালিফিকেশন শেয়ার বাই করতে হবে। যদি সে ব্যর্থ হয় 2 মাসের মধ্যে কোয়ালিফিকেশন শেয়ার কিনতে, তাহলে অটোমেটিকলি তার ডিরেক্টরশিপ বাতিল হয়ে যাবে। আচ্ছা, এই কোম্পানির ডিরেক্টর হতে পারবে না an undischarged bankrupt, someone who is under the financial restriction of the bankruptcy process। দুই রকম হতে পারে। একটা হইতে পারে ব্যাংক্রাপ্ট হিসেবে অলরেডি সে ডিক্লেয়ার করে দিছে কোর্ট। আর একটা হলো অন দ্য প্রসেস অফ ডিক্লারেশন। অর্থাৎ কারণ ব্যাংক্রাপ্ট তো একজন অ্যাপ্লিকেশন করলেই বা কেউ একজন অভিযোগ করলে হয় না, তার ক্ষেত্রে হিয়ারিং এর প্রয়োজন হয়, তার ক্ষেত্রে ডকুমেন্টেশনের প্রয়োজন হয়। সবকিছু দেখার পরে তারপরে কোর্ট যদি মনে করে হি ক্যান নট সাস্টেইন অর দ্য পার্সন ক্যান নট পে অফ দ্য হিজ লায়াবিলিটি টুয়ার্ডস দ্য ক্রেডিটর, তখনই তাকে ব্যাংক্রাপ্ট ডিক্লেয়ার করা হয়। আচ্ছা, আনলেস দে হ্যাভ পারমিশন ফ্রম দ্য কোর্ট। আচ্ছা, হি অর শি শুড বি between 35 to 65 years of age. He or she should not be member of parliament, member of legislative assembly, member of legislative council. The report also requires that the director should not be owners or related to the owners of a non-banking NBFA। অর্থাৎ যে যে কেউ ব্যাংকের ডিরেক্টর এনবিএফ এর ডিরেক্টর হতে পারবে না। সোজা কথা, একসাথে দুই জায়গায় ডিরেক্টর হওয়া যায় না।
ফার্স্ট ডিরেক্টর নিয়ে আগে আলোচনা করছিলাম যে যখন কোম্পানি আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন এবং মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন রেজিস্ট্রেশন করতে দেওয়া হয়, তখন আমাকে ডিরেক্টরের নাম দিতে হয়। দে আর দ্য ফার্স্ট ডিরেক্টর। ইউজুয়ালি যেটা হয়, যখন ফার্স্ট এজিএম হবে তখন ফার্স্ট ডিরেক্টর অটোমেটিকলি রিটায়ারমেন্টে চলে যাবে এবং ওই সময় নতুন ডিরেক্টর অ্যাপয়েন্ট হবে। এরপর থেকে নর্মাল যে ডিরেক্টরের যে প্রসেস, যেগুলো আমরা আগে দেখছি কোম্পানি অ্যাক্টে, সেই অনুযায়ী ডিরেক্টরশিপের ক্লজগুলো কন্টিনিউ করবে দ্য কোম্পানি। ইফ দে আর নট সো নেমড ইন দ্য আর্টিকেলস অফ কোম্পানি, যদি আর্টিকেলস অ্যাসোসিয়েশনে আসলে ডিরেক্টর নাম না থাকে, দেন সাবস্ক্রাইবার্স টু দ্য মেমোরেন্ডাম। মেমোরেন্ডাম সাবস্ক্রাইবার্স বলতে, আপনি যখন কোম্পানি প্রতিষ্ঠা করতে যাবেন, মিনিমাম একটা টাকা আপনাকে জমা দিয়ে আপনাকে শেয়ার হোল্ডিং করতে হবে। কারণ কোম্পানির ইনিশিয়ালি কিছু দিনের খরচ, যেমন মনে করেন 2 মাসের ওয়ার্কিং ক্যাপিটাল, তারপরে তার প্রিমিয়ারি এক্সপেন্স অথবা প্রি ইনকর্পোরেশন যদি কোনো খরচ থেকে থাকে, সেগুলো তো আপনার লোকজনকে ফেরত দিতে হবে। সেইগুলাকে হিসাব ধরে এবং তার এই 2 মাসের মধ্যে কি ধরনের অপারেটিং এক্সপেন্স লাগতে পারে, ওয়ার্কিং ক্যাপিটাল লাগতে পারে, সেইটা ধরে একটা, যদি আপনি মেমোরেন্ডাম যখন কোম্পানি রেজিস্ট্রেশন নিতে যাবেন, ওই টাকা জমা দিয়ে আপনাকে কি করতে হয়, রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করতে হয়। তো যদি আমার আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে কোনো ডিরেক্টরের নাম বলা না থাকে, তো যারা টাকা জমা দিয়ে কোম্পানি প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগ নিছে, তারাই অটোমেটিক্যালি বিকাম দ্য ফার্স্ট ডিরেক্টর। আচ্ছা, এখানে একটা কথা লেখা, আনটিল দ্য ডিরেক্টরস আর ডিউলি অ্যাপয়েন্টেড, মিনস যতক্ষণ না পর্যন্ত ফার্স্ট এজিএম হবে। ডিরেক্টরস অ্যাপয়েন্টমেন্ট ইলেকশন, ডিরেক্টরস ইনক্লুডিং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস আর অ্যাপয়েন্টেড কনসিডার 11 পজিশনস, clause of the Companies Act 1994, Bank Companies Act 1991, Corporate Governance Guidelines of BSEC এবং Guidelines of Bangladesh Bank and Articles of Association of the Bank। অর্থাৎ এখানে 5টা গাইডলাইন মেনে বেসিক্যালি আমার ডিরেক্টর অ্যাপয়েন্টমেন্ট হয়। 1 নম্বর হলো কোম্পানিজ অ্যাক্ট, 2 নম্বর ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট, কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন, আরটা হলো বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন, আরটা হলো ব্যাংকের আর্টিকেলস অ্যাসোসিয়েশন। অর্থাৎ এই 4টা বাদেও ব্যাংকের আর্টিকেলস অ্যাসোসিয়েশনে কিছু রুলস রেগুলেশন রেস্ট্রিকশন দেওয়া থাকে, সেইগুলাকে মেনে আমার ডিরেক্টর অ্যাপয়েন্ট হয়। উইথ রিগার্ডস টু নমিনেশন, রিমুভাল অ্যান্ড ক্যাজুয়াল ভ্যাকেন্সি অফ দ্য ডিরেক্টরস, ব্যাংক ফলোস অল রিলেভেন্ট রুলস অ্যান্ড রেগুলেশনস অফ দ্য রেসপেক্টিভ রেগুলেটরি বডিজ। অর্থাৎ স্বাভাবিক রেগুলেটরি বডি, এখানে রেসপেক্টিভ রেগুলেটরি বডি হলো বাংলাদেশ ব্যাংক। এবং যদি লিস্টেড কোম্পানি বলি তাহলে 2টা, একটা হলো বাংলাদেশ ব্যাংক আর একটা হলো আমার বিএসসিসি। এবং আমাদের এখানে ব্যাংক যদি আমি দেখি, লোকাল যত ব্যাংক আছে আমার জানা মতে, কমার্শিয়াল ব্যাংক, সকল লোকাল কমার্শিয়াল ব্যাংক লিস্টেড ব্যাংক। যেহেতু তারা লিস্টেড ব্যাংক, তাদেরকে এসএসসির রেগুলেশন মানতে হয়, পাশাপাশি বাংলাদেশের ব্যাংকের রেগুলেশন মানতে হয়। কমন ডিরেক্টর, কমন ডিরেক্টর তো আমরা বুঝি যে মোর দেন ওয়ান অর্গানাইজেশনে সেম পার্সন যদি ডিরেক্টরে থাকে। তো এটা নিয়ে ব্যাংক কোম্পানির একটা কিছু কথাবার্তা আছে। কি বলছে, নো ব্যাংকিং কোম্পানি ইনকর্পোরেটেড বাংলাদেশ অ্যাকসেপ্ট স্পেশাল ব্যাংক, এটা পারমিশন নিতে হবে। এখন যে খেয়াল রাখতে হবে, ব্যাংকগুলোতে যে কোনো রেগুলেটরি চেঞ্জ অথবা এমন কোনো পজিশন, যে পজিশনটাকে রেগুলেশন ইম্প্যাক্টেড হতে পারে, অথবা কোনো, অর্থাৎ কোনো আইন দ্বারা কোথাও বলা আছে, এরকম সিচুয়েশন যদি হয়, তাহলে আপনাকে কি করতে হবে, এই বাংলাদেশ ব্যাংক থেকে পারমিশন নিতে হবে। এবং মনে রাখতে হবে, বাংলাদেশ ব্যাংকের পারমিশন ছাড়া কোনো ডিরেক্টর ইন দ্য ব্যাংক কোম্পানি কি হবে না, ডেপ্লয় হবে না। এটার অবজেক্টিভটা কি, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে যখন এই ডিরেক্টরের অ্যাপ্লিকেশনটা যাবে, সে খালি ওই লোকের হিস্ট্রি চেক করবে। হিস্ট্রি কিরকম, মনে করেন যে বাংলাদেশ ব্যাংকে যদি যায়, সারা বাংলাদেশের যত পার্সন আছে, এই পার্সনদের লোন, হ্যাঁ, লোনের যে হিস্ট্রিক্যাল ডাটাবেস, সেটাকে সিআইবি বলে, ক্রেডিট ইনভেস্টিগেশন ব্যুরো। এটা একটা আলাদা ডিপার্টমেন্ট ইন বাংলাদেশ ব্যাংক, তারা এটা মেনটেন করে। তারা এগুলো সবসময় আপডেট করে। তো স্বাভাবিক, একটা লোক একটা কোম্পানির ডিরেক্টর হতে যাচ্ছে বা ব্যাংকের ডিরেক্টর হতে যাচ্ছে, আপনি যদি বাংলাদেশ ব্যাংকে পারমিশনের জন্য অ্যাপ্লাই করেন, তার ইনক্লুডিং তার অল দ্য ডিটেইলস, অবশ্যই তার নাম, এনআইডি, টিন, তার সে কি করে, হ্যাঁ, তার সন্তান, তার বাবা মা, এই সবার ইনফরমেশন দিয়ে অ্যাপ্লাই করতে হয়। দিলে পরে এটা দিয়ে তারা চেক করে এই ডেটাবেস থেকে তার এগেনস্টে কোনো, ফর এক্সাম্পল ডিফল্ট লোন আছে কিনা,
তার এগেনস্টে কোনো ক্রিমিনাল অফেন্স আছে কিনা। এখন এগুলো থাকলে কি ডাইরেক্ট ডিনাই করে দিবে? না, ডিনাই করবে না। দে উইল আস্ক ফর হিয়ারিং। তারা হিয়ারিং জিজ্ঞেস করবে যে এটা কেন, এবং যাদেরকে জিজ্ঞেস করবে দে হ্যাভ টু এক্সপ্লেইন। ওরা যদি প্রপারলি এক্সপ্লেইন করতে পারে দেন ইট ইজ ওকে। এক্সপ্লেইন না করতে পারলে দে বাংলাদেশ ব্যাংক ডিনাই দ্য পারমিশন। উইদাউট দ্য পারমিশন অফ দ্য বাংলাদেশ ব্যাংক এজ এ ডিরেক্টর এনি পার্সন হু ইজ এ ডিরেক্টর অফ এনি আদার ব্যাংকিং কোম্পানি। এক লোক দুই ব্যাংক কোম্পানি ডিরেক্ট করতে পারবে না। or a director of an institution lending money without being engaged in the business of banking। অর্থাৎ যে কোনো অর্গানাইজেশন যার কাজ হলো টাকা লোন দেওয়া, যেমন মনে করেন গ্রামীণ ব্যাংক, তারপর হলো ব্র্যাক এনজিও, যেটা ব্র্যাক ব্যাংক না, ব্র্যাক এনজিও, সে কিন্তু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন না, সে কিন্তু আবার ব্যাংকও না। কিন্তু বাট এই গ্রামীণ ব্যাংক অথবা আমার এই যে ব্র্যাক এনজিও যারা আছে, দে অলসো ইনক্লুড ইন দ্য লেন্ডিং অফ দ্য মানি টু দ্য পার্সন। এখন গ্রামীণ ব্যাংক অথবা এই ব্র্যাক এনজিও ওরা যেটা করে, ওদের টিকেট সাইজটা ছোট, মানে দ্যাট মিনস ওরা যে লোনটা দিচ্ছে লোনের পরিমাণ দেবে 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা। কিন্তু ব্যাংক কিন্তু একটা পার্সোনাল লোন দিতে গেলেও সে 20 লাখ টাকা সে পার্সোনাল লোন দেয়। আর এছাড়া পার্সোনাল লোন ছাড়া আরো লোন তো আছে যেগুলো আরো বড় অ্যামাউন্ট, আমি মিনিমাম অ্যামাউন্টটা বললাম। তো এটা বেসড অন দ্যাট মিনস থ্রেশহোল্ড আমার অর্গানাইজেশন ভ্যারি করে। কিন্তু বাট সেম পার্সন একটা ব্যাংক বা গ্রামীণ ব্যাংক অথবা এই ব্র্যাক এনজিও যারা আছে অথবা প্রশিকা এবং অনেক কিছুই অনেকগুলোই আছে বাংলাদেশে, এদের একসাথে কি হতে পারবে না? দুইটা ডিরেক্টর হতে পারবে না। আচ্ছা, a director of companies which are entitled to exercise voting rights in excess of 20% of the total voting rights of all shareholders of the banking company, provided that the provision of this subsection do not apply to directors appointed by the government। কি বলছে? director of companies which are entitled to exercise voting rights in excess of 20% of the total voting rights all the shareholders of the banking company। আবার দেখেন, a director of companies, কি বলছে? who is a director of companies which are entitled to exercise voting rights in excess of 20% of the total voting rights of all the shareholders of the banking company। অর্থাৎ ব্যাংকিং কোম্পানির একটা ব্যাংকের 20%-এর বেশি শেয়ার হোল্ড করে এমন পার্সন ডিরেক্টর হতে পারবে না। কারণ কি? সে যদি ডিরেক্টর হয় তাহলে দেখা যাবে সে একাই সব সিদ্ধান্ত নিচ্ছে, বাকি যার কথাই শুনতেছে না, কারণ তার যেহেতু শেয়ার হোল্ডিং বেশি। তো দেখবেন আপনার ডিরেক্টর যারা থাকে ওদের শেয়ার হোল্ডিং হয়তো দেখবেন 2%, 3%, 4% থাকে, ঠিক আছে। আর হ্যাঁ, 20%-এর এক্সেস শেয়ার হোল্ডিং এর আমার রিপ্রেজেন্টেটিভ থাকতে পারে, বাট সেটা রিপ্রেজেন্টেটিভ নট এ পার্সন। যেমন গ্রামীণ ফোনে যদি কোনো ব্যাংকের শেয়ার থেকে থাকে, তার হয়তো এখানে 40% শেয়ার আসে, কিন্তু সে কিন্তু এখানে রিপ্রেজেন্টেটিভ পাঠাবে। তো রিপ্রেজেন্টেটিভ পাঠালে তখন কিন্তু 40% ইজ নট ইস্যু। বাট একজন পার্সন যদি 20% এক আসে, নিজে যদি 20% হোল্ড করে, তাহলে দের ইজ এ কোশ্চেন। কারণ ওইখানে ব্যাংক কোম্পানি একটা এখানে এম্বার্গো দিছে এই কারণে যে যাতে এটা পরবর্তীতে কোনো রিস্ক ক্রিয়েট না হয়। প্রোভাইডেড দ্যাট যদি এরকম গভর্নমেন্ট অ্যাপ্লাই করছে, প্রোভাইডেড দ্যাট দ্য প্রভিশন অফ দিস সাবসেকশন ডু নট অ্যাপ্লাই টু ডিরেক্টরস অ্যাপয়েন্ট বাই দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করছে কাউকে যে ভাই তুমি ফর দ্য টাইম বিং তুমি এটা এখন ডিল করো, তার শেয়ার হোল্ডিং হতে আছে 30%, তাহলে এই ক্লজের কার্যকারিতা এখানে কাজ করবে না। If immediately before the commencement of this ordinance, any person holding office as a director of a banking company is also a director of companies which are entitled in exercise voting rights in excess of 20% of the total voting rights of all the shareholders of the company, he shall, from such commencement within such period as Bangladesh Bank specified in this behalf, either resign his office as a director of the banking company or choose such companies as are not on the strength of their shares of their set। আচ্ছা, তো ডিটেল আমি বললাম না, সিম্পল যদি আমি বলি, এখানে আপনার সিম্পল হলো উপরে যে দুইটা ক্লজ আছে, এই ব্যাংক কোম্পানি অ্যাক্ট হওয়ার পরে দ্যাট মিনস 1991 সালে হওয়ার আগে যেসব ব্যাংক কোম্পানি ছিল তাদের জন্য এটা প্রযোজ্য। তাদেরকে বলা হয়েছে যদি উপরের দুইটা ক্লজের কোনো ব্যত্যয় থাকে, ব্যত্যয় মানে আপনার কি বলে, এক্সিস্টিং যে পজিশন আছে এক্সিস্টিং পজিশনে দে ক্যানট কমপ্লাই দিস, তাহলে তারা যেটা করবে হয়তোবা ওই পজিশন থেকে রিজাইন করবে, নয়তোবা যেহেতু 20% একটা শেয়ারের কথা বলা আছে, সে 20%-এর শেয়ারটা কমায় নেওয়া, অথবা অথবা এক্সেস অফ 20% শেয়ার সে মার্কেটে বিক্রি করে দেবে। অর্থাৎ তাকে কমপ্লায়েন্স উইথ দ্য নিউ ল নিয়ে আসতে হবে। এরপর দেখেন রিজার্ভ ফান্ড, এই যে দেখেন 24 এখান থেকে রিজার্ভ ফান্ড হবে, ওরা এখানে সামহাও এখানে একটা মিস্টেক করে ফেলছে, এটা এন্টার দিয়ে নিচে নামাইতে হবে। রিজার্ভ ফান্ড, হোয়াট ইজ রিজার্ভ ফান্ড?
Reserve fund, every banking company incorporated in Bangladesh shall create a reserve fund. And if the amount in such fund, together with the amount in the share premium account, is not less than its paid up capital, or the amount of the premium settled from the time to pay in this behalf for any banking company by the Bangladesh Bank, shall out of the profit, as disclosed in the profit and loss account prepared under section 38, and before any money is transferred to the government or declared as profit, transfer to the reserve fund a sum equivalent not to the 20%. Simple কথা, প্রতি ব্যাংক কোম্পানিকে যারা ইনকর্পোরেটেড বাংলাদেশ লিস্টেড কোম্পানি, তাদেরকে 20% অফ প্রফিট 20% অফ প্রফিট রিজার্ভ ফান্ডে ট্রান্সফার করতে হবে। তো 20% অফ প্রফিট যে আমার ডিসক্লোজ কি বলে আউট অফ প্রফিট থেকে নেট প্রফিট বোঝাচ্ছে। 20% অফ প্রফিট, নেট প্রফিট না, প্রফিট বিফোর ট্যাক্স। 20% অফ প্রফিট সে এখানে ট্রান্সফার করবে, ট্রান্সফার করে সে রিজার্ভ ফান্ড ক্রিয়েট করবে। এরপরে বাকি টাকা দিয়ে সে তার প্রফিট ইয়ে করবে এবং পরবর্তীতে প্রফিট থেকে সে ডিভিডেন্ড আকারে নিয়ে যাবে। Where a banking company appropriates any money from the reserve fund or the share premium account for any purpose, it shall, within 21 days from the date of the such appropriation, report the fact to the Bangladesh Bank, provided that the Bangladesh Bank may extend the period for such report and condone any delay in the making of such report. অর্থাৎ কি বলছে, where a banking company appropriates any money from the, অর্থাৎ রিজার্ভ মানিতে রিজার্ভ ফান্ড থেকে যখন খরচ করে বা কোনো কারণে যদি টাকা বের করতে হয়, তাহলে অবশ্যই সেটা করার 21 দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকে জানাবে এই কারণে এই রিজার্ভ ফান্ড থেকে আমার টাকা বের করতে হচ্ছে বা খরচ করতে হচ্ছে। সাধারণত ব্যাংকগুলো করে না, কারণ ইভেন ইফ লস হলেও রিজার্ভ ফান্ড তারা মেনটেন করে। বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল কি বলছে, দ্য নিউলি অ্যামেন্ডেড সেকশন 15 অফ দ্য ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট ইনক্লুডস প্রভিশন ফর প্রায়র অ্যাপ্রুভাল বাংলাদেশ ব্যাংক বিফোর অ্যাপয়েন্টমেন্ট অফ নিউ ডিরেক্টর, as well as dismissal, termination, or removal of any director from the post, directors feet and proper criteria, maximum number of directors, appointment of independent directors, and appointment of a maximum 4 members from a family as director. সোজা তো পারমিশন লাগবে। তো আমার যদি ডিরেক্টর অ্যাপয়েন্ট করতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশ ব্যাংক অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশনের সাথে কি কি ইনফরমেশন দিতে হবে, পার্সোনাল ইনফরমেশন of the nominated person. Achha. Under section 15(4) of the Bank Companies Act, every banking company other than specialized banks at the time of taking prior approval from Bangladesh Bank for appointing and reappointing directors should furnish the following documents along with the application: personal information of the nominated person, nominated person's declaration for confidentiality by the nominated person. In the case of independent director, the approval letter from SEC. In case of independent director, declaration of the director concern, CIB report of the nominated person এবং updated list of the director. এই জিনিসগুলা অ্যাপ্লিকেশনের সাথে দিতে হবে। ভ্যাকেশন বলতে হলো যে আমরা লাস্ট ক্লাসে আমরা দেখছি যে কেন কথা কি অস্পষ্ট, বলছেন কিছু বুঝেন না? ঠিক আছে স্যার, কথা শোনা যাচ্ছে। তাহলে মেসেজ দিচ্ছি যে কিছু বুঝি না, নিজে পড়তে হবে ভাই, ঠিক আছে? এটা তো থিওরি, কি বুঝাবে এখানে? তো জাস্ট থিওরি পড়া ছাড়া তো কিছু নাই। রিডিং পড়তেছেন তো স্যার, কিছু বুঝি না। তা রিডিং কি মানে কিভাবে পড়াবো বলেন? বলেন কিভাবে পড়াবো? এটা তো আইন, তাই না? আইন তো রিডিং পড়ে এরপরে বুঝতে হবে ভিতরে কে আছে না আছে। কারণ আমি যদি নর্মাল ভাবে কথা বলে যাই, আইনের ল্যাঙ্গুয়েজ অনেক কিছু আছে, অনেক কমপ্লেক্স, এইগুলো আপনি পরে দেখবেনও না, বুঝবেনও না, ঠিক আছে? এটা একটু বোরিং সাবজেক্ট, তো এটা একটু কষ্ট হবে আপনাদের অ্যাবজর্ব করতে, তাই না? আচ্ছা, ভ্যাকেশন অফ দ্য অফিস, আগের ক্লাস করছেন সবগুলা যিনি কথা বললেন? না, সব ক্লাস করি না স্যার। কেন? সব ক্লাস করছি, মাঝে মধ্যে করছি। মাঝে গত মধ্যে করলে ক্লাসটাও করছি। শুনেন, ক্লাসে মাঝে মধ্যে যদি ক্লাস করেন, তাহলে আমি অনেক কিছু আগের রেফারেন্স দিব, তো এগুলো ধরতে পারবেন না তো। কারণ এইসব এই যে ভ্যাকেশন অফ অফিস ডিরেক্টর আগে আমি পড়াইছি কোম্পানি সেক্টর, এগুলো, তাই না? রেগুলার ক্লাস করতে হবে, আপনার যদি বুঝতে হয় রেগুলার ক্লাস করতে হবে। আচ্ছা, ভ্যাকেশন অফ অফিস অফ ডিরেক্টর, ভ্যাকেশন মানে হলো যে কোনো কারণে চলে গেছে কেউ একজন ডিরেক্টর, অথবা ছুটিতে গেছে কিছু সময়ের জন্য, যে সময়টা মোর দেন 3 মান্থ আমরা দেখছিলাম কোম্পানিজ অ্যাক্টে,
মোর দেন 3 মান্থ জন্য চলে যায়, তা অল্টারনেটিভ ডিরেক্টর অ্যাপয়েন্ট করে যেতে পারে। তো কি আছে দেখি, দ্য অফিস অফ দ্য ডিরেক্টর শ্যাল বি ভ্যাকেটেড ফর দ্য রিজনস অফ স্পেসিফাইড ইন সেকশন 108(1) of the Companies Act 1994. The office of a director shall be vacant if he fails to obtain within the 3 time specified in sections 97(1) or at any time thereafter ceases to hold the qualification share if any necessary for this appointment. একটু আগে কিন্তু এটা আলোচনা করছি যে 60 দিন, 60 দিনের মধ্যে তাকে কোয়ালিফিকেশন শেয়ার নিতে হবে, অথবা যদি আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে বলা থাকে 30 দিন অথবা 45 দিন, তাহলে 30 দিন বা 45 দিনের মধ্যে তাকে কোয়ালিফিকেশন শেয়ার নিতে হবে, আদারওয়াইজ সে যে ডিরেক্টর হিসেবে অ্যাপয়েন্ট হয়েছে সেটা বাতিল হয়ে যাবে। হি ইজ ফাউন্ড টু বি আনসাউন্ড মাইন্ড বাই কম্পিটেন্ট কোর্ট, কোর্ট যদি কাউকে আনসাউন্ড মাইন্ড বলে, আনসাউন্ড মাইন্ডে অবশ্যই আমি আপনি বললে হবে না, কোর্ট মাস্ট বি ডিক্লেয়ার্ড, কারণ এটা বেসড অন ডক্টর সার্টিফিকেট, বেসড অন ডক্টরস অ্যাসেসমেন্ট, কোর্ট উইল ডিফাইন যে আসলে তাকে ইয়া হবে কিনা। নামাজের ব্রেক এটা পড়ানোর পরে দিচ্ছি, ঠিক আছে। If he fails to pay calls made on him in respect of shares held by him within 6 months from the date of such calls being, এটা এখন হয় না, আগে হইতো, যদি আপনার শেয়ার যদি বিভিন্ন ইনস্টলমেন্টে আপনি বাই করতেন, তাহলে যদি আপনার কোনো একটা ইনস্টলমেন্ট চাওয়া হয়েছে কিন্তু কোনো ডিরেক্টর টাকা কোনো কারণে দিতে পারে নাই এবং সেটা যদি কন্টিনিউয়াস 6 মাস কন্টিনিউ করে, তাহলে 6 মাস পরে অটোমেটিক্যালি তার পজিশনটা কি হয়ে যাবে, ভ্যাকেন্ট হয়ে যাবে। He is adjust and insolvent, obviously insolvent by the court, কারণ কোর্টের কথা বলা নাই, কিন্তু অবশ্যই তাকে কোর্ট ইয়ে করবে, ইনসলভেন্ট ডিক্লেয়ার করবে। He or any firm of which he is a partner or any private company of which he is a director without the sanction of the company in general meeting accepts or holds any official profit under the company other than that of a managing director or manager or legal or technical advisor banker, অর্থাৎ এই 5টা পজিশন যারা আছে, এই 5টা পজিশন ক্যান গেট এনি remuneration based on the agreement or appointment, but other than that কোনো ডিরেক্টর কোনো রেমুনারেশন পাবে না। রেমুনারেশন মানে সরি আউট অফ প্রফিট পাবে, প্রফিট মানে ডিভিডেন্ড, মানে নর্মাল ডিভিডেন্ড সে পাবে, তারপরে সে মিটিং এ যে অ্যাটেন্ডেন্স ফি সেটা পাবে, এটা ছাড়া অন্য কোনো টাকা সে নিতে পারবে না, যেমন এজ এ স্যালারি সে কিছু নিতে পারবে না। He absents himself from 3 consecutive meetings of the directors or from all meetings of the directors for a continuous period of 3 months. সে পরপর 3টা মিটিং এ অথবা কন্টিনিউয়াস 3 মাসে সে সবগুলা মিটিং এ সে অ্যাটেন্ড করে নাই উইদাউট নোটিশ, দ্যাট মিনস না জানে। একটা হইতে পারে হ্যাঁ ভাই আমি অসুস্থ আসতেছি না, এটা কিন্তু এখানে কাউন্টেড না। হ্যাঁ আমি দেশের বাইরে আছি আসতে পারতেছি না, এখানে কিন্তু এটা কাউন্টেড না। আপনি লাপাত্তা হয়ে গেছেন নাই, তাহলে ওই যেটা লেটার অন হবে সেটার পরে আপনার পজিশনটা ভ্যাকেন্ট হয়ে যাবে। He or any firm of which he is a partner or any private company of which he is a director accepts a loan or guarantee from the company in contravention of section 103. সিম্পল কথা, 103-এ এটাই বলা আছে। ব্যাংক কোম্পানি হলে সমস্যা নেই, ব্যাংক কোম্পানির কাজই লোন দেওয়া। অন্যান্য কোম্পানি থেকে যদি আপনি লোন নেন তখন এটা প্রহিবিটেড, তখন আপনার ডিরেক্টরশিপ ক্যান্সেল হয়ে যায়। He acts in contravention of section 105. আচ্ছা, a company may provide by its article that the office of director shall be vacated on grounds addition to the specified above in section 1. Besides, when a bank director's office may be vacated at extra banker jonno if he becomes defaulter and does not repay the loan within 2 months after getting a notice under section 17 of the Bank Companies Act. ডিফল্টার কখন হয়? সাধারণত 6 মাস যদি কোনো পেমেন্ট ডিউ থাকে তাহলে সে ডিফল্টার হয়ে যাবে। এরপরে তাকে নোটিশ দেওয়া হবে, নোটিশ দেওয়ার মধ্যে যে টাকা না দেয় তাহলে 2 মাস পরে তার অটোমেটিক বাতিল হয়ে যাবে ডিরেক্টরশিপ। Provides false statement at the time of appointment or fails to fulfill the minimum eligibility criteria. Eligibility criteria আছে, eligibility criteria যদি ফুলফিল করতে না পারে। If the office of a director is vacated by notice under section 17 of the Bank Companies Act, the person will not be eligible to become a director of the bank for 1 year from the date of the repayment of the total amount due to the bank. অর্থাৎ ডিফল্টার হিসেবে সে যদি তার ডিরেক্টরশিপ হারায় তাহলে সে সবকিছু পে করার পরেও 1 বছর পর্যন্ত সে কোন জায়গায় ডিরেক্টর হতে পারবে না। It is mentionable to here that the dues can be adjusted with the share sold by the director in that bank. যদি ওই কোম্পানি শেয়ার থেকে থাকে, এটা অবশ্যই শেয়ার আছে, তাহলে চাইলে ওই শেয়ার বিক্রি করে তার পেমেন্ট সেটেল ব্যাংক পেমেন্ট সেটেল করতে পারবে। When a director receives a notice under section 17 of the Bank Companies Act, he or she cannot transfer his or her shares of that bank until he or she repay all the liabilities of the notice bank or financial institution. ফ্রিজ হয়ে যাবে তার শেয়ারটা। Besides, Bangladesh Bank can remove a director or a chairman of a bank for conducting any kind of activities that is
detrimental to the interest of the bank's depositors or against the public interest under section 46 and can supersede the board of a banking company under section 47 of the Bank Company 1991. 6:40 বাজে আমরা ইনশাল্লাহ 6:50 থেকে 55 মধ্যে শুরু করব। ঠিক আছে? ওকে স্যার। জি।
হ্যালো। 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 স্যার শুনতে আসছে পাচ্ছেন? স্যার স্যার আসছে শোনা যাচ্ছে। ওকে, তো আমরা এরপরে লাস্ট দেখছিলাম আমরা ভ্যাকেশন অফ দ্য অফিস অফ ডিরেক্টর। এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বেন আপনারা। রিমুভাল অফ ডিরেক্টর অফ অফিস অফ ডিরেক্টর, অর্থাৎ যদি কোনো ডিরেক্টরকে কোনো কারণে তার পজিশন থেকে রিমুভ করতে হয়, তাহলে হোয়াট ইজ দ্য ক্লজ হিয়ার, কি বলছে? অ্যাকর্ডিং টু সেকশন 106 অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994, the company may be by extraordinary resolution remove any shareholder director before the expiration of his period of office, or maybe ordinary resolution appoint another person in his stead. The persons appointed shall be subject to retirement at the same time as if he had become a director on the day on which the director in whose place he is appointed was last elected director. এখানে তিনটা পয়েন্ট আছে। এক নম্বর পয়েন্ট হলো, যদি কোনো পার্সনকে কোনো একটা কারণে আমাকে, যেটা নর্মাল না, অ্যাবনর্মাল রিজনে তাকে ডিরেক্টরশিপ থেকে রিমুভ করতে হয়, তাকে যেই রেজলিউশন পাস করে আমাকে রিমুভ করতে হবে সেটা হলো এক্সট্রাঅর্ডিনারি রেজলিউশন। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো, তার অবভিয়াসলি আমাকে সেখানে নতুন ডিরেক্টর অ্যাপয়েন্ট করতে হবে। যদি নতুন ডিরেক্টর অ্যাপয়েন্ট করতে হয়, তো সরি, সেকেন্ড পয়েন্টটা যেটা, সেটা হলো যে আমাকে আমি রিপ্লেসমেন্ট ডিরেক্টর, নতুন যে ডিরেক্টর অ্যাপয়েন্ট করব, তাকে যে রেজলিউশনের মাধ্যমে আমি অ্যাপয়েন্ট করব সেটাকে বলতেছে অর্ডিনারি রেজলিউশন। আর নতুন যে ডিরেক্টর অ্যাপয়েন্ট হবে সেই ডিরেক্টর মেয়াদ হবে আরে আগের ডিরেক্টর রিমেনিং টাইম। এটা আমরা কোম্পানিজ অ্যাক্টেও দেখছি আমরা, ঠিক আছে? কোম্পানিজ অ্যাক্টের সেকশন আসলে 106, এই ডিরেক্টরস রিমুভ শ্যাল নট বি রিঅ্যাপয়েন্টেড এ ডিরেক্টর বাই দ্য বোর্ড অফ ডিরেক্টরস, ঠিক আছে? স্যার একটা যে কোশ্চেন ছিল। বলেন বলেন। স্যার এই যে ডিরেক্টর আর শেয়ার হোল্ডিং ডিরেক্টর মধ্যে পার্থক্য কি? একই জিনিস। ডিরেক্টর, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মে বি ডিরেক্টর, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর শেয়ার হোল্ডার না থাকতে, শেয়ার হোল্ডিং না থাকতে পারে, কিন্তু শেয়ার হোল্ডিং ডিরেক্টর মাস্ট বি শেয়ার হোল্ডিং ডিরেক্টর, হি ক্যানট বি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। অবশ্যই অ্যাজ পার এসিসি গাইডলাইন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর শেয়ার হোল্ডিং থাকতে পারে, সম্ভবত লেস দেন 1% আর সামথিং, আমার একটা পার্সেন্টেজ আছে, ঠিক আছে? আচ্ছা, as per section 108(2) the Companies Act 1994, with the prior approval of Bangladesh Bank, a bank director can be removed from his office for the reason specified in the Articles of Association. অর্থাৎ Articles of Association যদি কোনো কারণ বলা থাকে যেই কারণে তাকে ডিরেক্টর থেকে রিমুভ করা যাবে, তাহলে সেই রিজনগুলো ঘটলে তাহলে আমার আমার রিমুভ করা যাবে, আমার ডিরেক্টর রিমুভ করা যাবে। For the purpose, the reason and grounds of dismissal and removal and copy of the decision of the board and list of directors shall be submitted to Bangladesh Bank. In this case, the removal shall be effective from the date of Bangladesh Bank's approval. অর্থাৎ যখন আপনি বাংলা ব্যাংকের কোনো ডিরেক্টরকে রিমুভ করবেন, অবভিয়াসলি এটা বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভাল লাগবে, কারণ বাংলাদেশ ব্যাংক কোনো সময় অন্যায়ভাবে কাউকে ডিরেক্টর থেকে আপনি
রিমুভ করে দিবেন আপনার শত্রুতা বশত, এটা তারা মানতে রাজি না। কারণ ব্যাংক কোম্পানি হলো অনেক সেন্সিটিভ একটা অর্গানাইজেশন, এবং এখানে যেহেতু মানুষের টাকা নিয়ে ডিল করে, সো এখানে বাংলাদেশ ব্যাংক অনেক বেশি ইন্টারফেয়ার করে। আপনি খেয়াল করে দেখবেন অন্য কোনো ইন্ডাস্ট্রিতে কিন্তু কোনো রেগুলেটর এত ইন্টারফেয়ার করে না, যেখানে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এত ইন্টারফেয়ার করে। কারণ হলো ব্যাংকিং ইন্ডাস্ট্রি একমাত্র ইন্ডাস্ট্রি যেটা হলো একজনের টাকা নিয়ে আরেকজনের টাকা দিয়ে ব্যবসা করা হয়। আর অন্য জায়গায় আমার স্ট্রং বেজ আছে, অ্যাসেট বেজ আছে, এটা কিন্তু স্ট্রং অ্যাসেট বেজ নাই। এখন মনে করেন যে যেমন এসালম যেসব কোম্পানিতে লোন নিছে, বলতেছে টাকা ফেরত দিবে না, তাহলে এখন চিন্তা করে দেখেন ওই যে ওখান থেকে কি করছে, ডেপোজিটর থেকে টাকা নিয়ে এসালমে লোন দিচ্ছে, এসালম টাকা ফেরত দিবেন, তো ডেপোজিটের টাকা আসবে কোথা থেকে? তাহলে ডেপোজিটের টাকা তো দিতে হবে, তার প্রফিট থেকে দিয়ে দিতে হবে, তাই না? তো এই অন্য জায়গার ক্ষেত্রে কিন্তু এরকম কিছু নাই। মনে করেন যে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, তার লস হয়েছে, এখন সে টাকা দিতে পারতেছে না, তখন কিন্তু তার অ্যাসেট বিক্রি করে সে দিয়ে দিতে পারবে, তার ইনভেন্টরি বিক্রি করে সে টাকা দিয়ে দিতে পারবে, কিন্তু ইয়া কিন্তু পারতেছে না, এটা ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে না। ঠিক আছে। অল্টারনেটিভ ডিরেক্টর, অল্টারনেটিভ অলরেডি আমি বলছি, অল্টারনেটিভ ডিরেক্টর হলো যখন আপনি কোনো একজন ফর দ্য টাইম বিং কোনো একজন ডিরেক্টর এখান থেকে চলে গেছে, তার জায়গায় আপনি কাউকে অ্যাপয়েন্ট করবেন, তখন যেই ডিরেক্টর তো ওই সময় অ্যাপয়েন্টেড থাকবে তাকে অল্টারনেট ডিরেক্টর বলতেছে। An alternative director is an individual who is appointed to attend a board meeting on behalf of the director of a company where the principal director would be otherwise unable to attend. যেটা আমি বললাম, লাইক প্রক্সির মতো। স্যার জি বলেন। স্যার এই যে ডিরেক্টর যে রিমুভ করছে, তো এই রিমুভের টাইমে কি কোনো কন্ট্রাক্ট যে পেপার থাকে ওইটার মাধ্যমে কি রিমুভটা করা হয়? না, ডিরেক্টরের জন্য কোনো কন্ট্রাক্ট পেপার থাকে না। ডিরেক্টর যেটা হয়, যখন ডিরেক্টর যখন অ্যাপয়েন্ট করা হয়, অ্যাপয়েন্ট করার পর তার যদি কোনো রিজন থাকে, যেমন মনে করেন সে ব্যাংক্রাপ্ট হয়েছে, অথবা তার এগেনস্টে কোনো মামলা হয়েছে, ঠিক আছে, তার এগেনস্টে কোনো এমন একটা অভিযোগ পাওয়া গেছে যেটা কোম্পানির ইন্টারেস্টের এগেনস্টে, তখন করবে কি, তারা এটা ওই বোর্ড মিটিং আলোচনা করবে, করে সেইটাকে বেস ধরে রিমুভ করবে, সেখানে বোর্ড মিটিং মাইনরসে থাকবে, এবং রিমুভ করলে তো বাংলাদেশ ব্যাংকে জানাবে, ওইখানে বোর্ড মিটিং মাইনরসে অ্যাটাচমেন্ট সহ থাকবে, কারণ বোর্ডে তো আপনার ওই মিটিংয়ে তো অন্যান্য ডিরেক্টররা ছিল, তারা এগ্রি হয়েছে এই লোককে রিমুভ করা হবে এই কারণে। তখন বাংলাদেশ ব্যাংক যদি এটা অ্যাকসেপ্ট করে যে হ্যাঁ ঠিক আছে, এই অনুযায়ী রিমুভ করা, যেই রিজনেবল দিস ওকে, দ্যাট ওকে, তার যদি মনে হয় যে না এটা ওকে মনে হচ্ছে না, তাহলে হয়তো ডিরেক্টরদের কাছ থেকে দুইজনকে ডাকবে, ডেকে জিজ্ঞেস করবে কেন এটা করলেন। যে পার্টি এটা, যেই পার্টি ক্ষতিগ্রস্ত তাকে জিজ্ঞেস করবে আপনি এটা এগ্রি করেন কিনা, যদি এগ্রি না করে থাকেন আপনি বলেন আপনি আপনার পয়েন্টটা কি এখানে। এগুলো শোনার পরে এবার বাংলাদেশ ব্যাংক একটা ডিসিশন দিবে। এখানে ফর্মাল কোনো এগ্রিমেন্ট হয় না, ডিরেক্টরশিপের ফর্মাল কোনো এগ্রিমেন্ট নাই। এটা যেটা করতে হয় যে এটা ডিরেক্টর হওয়ার পরে সেটা আরজেএসসি কে জানাইতে হয়। যখন আরজেএসসি কে জানাবেন তখন হি ইজ বিকামিং ডিরেক্টর। ব্যাংকের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক, আরজেএসসি বোথকে যখন জানাবেন হি ইজ বিকামিং ডিরেক্টর। যখন আবার ইয়াকে জানাবেন যে ভাই তার ডিরেক্টরশিপ শেষ, আরজেএসসি কেও জানাইতে হবে, বাংলাদেশ ব্যাংকে জানাইতে হবে, তাহলে তার ডিরেক্টরশিপ শেষ। ক্লিয়ার? জি স্যার, গট ইট। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট অফ অল্টারনেটিভ ডিরেক্টর, যেটা অল্টারনেটিভ ডিরেক্টর ইজ অ্যান ইন্ডিভিজুয়াল হু ইজ অ্যান অ্যাপয়েন্টেড, আচ্ছা যেটা বললাম প্রক্সি, লাইক এ প্রক্সি, সাবজেক্ট টু কমপ্লায়েন্স অফ সেকশন 101 অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট, অ্যান অল্টারনেটিভ ডিরেক্টর ক্যান বি অ্যাপয়েন্টেড টু অ্যাক্ট অ্যাজ ফর এ ডিরেক্টর ডিউরিং হিজ অ্যাবসেন্স ফর এ কন্টিনিউয়াস পিরিয়ড নট লেস দেন 3 মান্থ। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আপনি মনে করেন যে আপনি একজন ডিরেক্টর 1 মাসের জন্য চলে গেছে, মনে করেন যে অনেকেই আছে বিভিন্ন কারণে বিদেশে যায়, তো বিদেশে গেছি এই মাঝখানে মিটিং হবে, 1 মাসের জন্য গেছে, তাহলে তার জায়গায় অল্টারনেটিভ ডিরেক্টর নিতে পারবেন না। এখন সে 6 মাসের জন্য গেছে, হতে পারে যে তার ফ্যামিলি মেম্বারদের কোনো চিকিৎসা পারপাসে গেছে, সে তার 6 মাস 8 মাস সময় লাগবে, সে জানাই গেল যে ভাই দেখো আমি 6 মাসে আসতে পারবেন, তাহলে ইন দ্য মিন টাইম 6 মাস তো একটা পজিশন ভ্যাকেন্ট রাখা যায় না, এই 6 মাসের জন্য একটা অল্টারনেট ডিরেক্টর অ্যাপয়েন্ট করা যেতে পারে। ঠিক আছে। আচ্ছা, স্যার এই যেগুলাতে যে এই হ্যাঁ কোম্পানি বলেন। সেক্টর কথা বলা আছে স্যার রেফারেন্স হিসেবে, হ্যাঁ, এগুলা কি স্যার ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট আর এমনি কোম্পানিজ অ্যাক্ট কি সেম স্যার? এখানে আমি আপনাকে বলি, লাস্ট দিন আমি বলছিলাম, প্রথমত ব্যাংক কোম্পানি একটা কোম্পানি, সে আরজেসি তে কোম্পানি হিসেবে রেজিস্টার্ড, 1 নাম্বার। 2 নাম্বার হলো ব্যাংক কোম্পানি যেহেতু ব্যাংকিং বিজনেস করবে, ব্যাংকিং বিজনেসের জন্য তাকে সেপারেট পারমিশন নিতে হবে বাংলাদেশ ব্যাংক থেকে, তাহলে সেটা বাংলাদেশ তখন যখন ব্যাংকিং বিজনেস যখন করবেন তখন আপনার এই ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট অ্যাপ্লিকেবল, অর্থাৎ ব্যাংক কোম্পানির জন্য কোম্পানিজ অ্যাক্ট, ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট দুইটাই অ্যাপ্লিকেবল। জি স্যার, বুঝতে পেরেছি।
ঠিক তাহলে আছে? স্যার এই যে অ্যাপয়েন্টমেন্ট অফ অল্টারনেটিভ ডিরেক্টর যেটা আছে এটা জি, কোম্পানি একটা যেভাবে বলা আছে কোম্পানি একটা এইভাবে এখানে কারেক্ট কারেক্ট জি, কারণ যেটা কোম্পানিজ একটা বলা আছে সেটা দেখবেন ব্যাংক কোম্পানি একটা বলা নাই, এডিশনাল জিনিসগুলো বলা আছে, আবার অনেকটা দুই জায়গাতেই বলা আছে, কোম্পানিজ একটা বলা আছে, ব্যাংক কোম্পানি একটা বলা আছে। তখন যেটা বেশি রিজিড, কমপ্লায়েন্সের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন যেটা বেশি রিজিড সেটা সবসময় ওভাররাইড করে, অর্থাৎ যেখানে আপনি কমপ্লায়েন্স বেশি সেটা আপনাকে করতে হবে, যেটার মধ্যে কমপ্লায়েন্স রিল্যাক্স সেটা তার তখন অ্যাপ্লিকেবল হবে না। জি, আচ্ছা, সাবজেক্ট টু দ্য কমপ্লায়েন্স। জি, আর কেউ কিছু বলবেন? জি, জি স্যার, বলেন। অল্টারনেটিভ ডিরেক্টরটা কি স্যার 3 মাসের বেশি সময় নাকি স্যার 6 মাসের বেশি সময়? এটা একটু আরেকবার বলুন। 3 মাসের বেশি সময়। আমি আচ্ছা। 6 মাসে এক্সাম্পল দিছিলাম, অর্থাৎ 3 মাসের বেশি সময় ধরে কোনো পজিশন যদি ভ্যাকেন্ট থাকে, মানে আমি জানি আগামী 4 মাস কেউ একজন আসবে না, তাহলে তখন আমি অল্টারনেটিভ ডিরেক্টর অ্যাপয়েন্ট করব। বাট আমি 1 মাসের জন্য আসবে না, তাহলে অল্টারনেটিভ ডিরেক্টর হবে না, অল্টারনেটিভ ডিরেক্টর অ্যাপয়েন্ট করা যাবে না। ঠিক আছে স্যার। ঠিক আছে? জি। Subject to compliance of Section 101 of the Companies Act, an alternate director can be appointed to act for a director during his absence of the continuous period not less than 3 months, যেটা বললাম, from Bangladesh. In this context, the following instruction should be followed. এক নাম্বারটা কি? Bank has to collect and properly maintain the documentary evidence relating to departure and arrival of the original director. তাহলে এটার জন্য কি হবে? ভিসা, পাসপোর্ট, পাসপোর্টের মধ্যে তার ডিপার্চার, তার অ্যারাইভেলের সিল সহ ডকুমেন্ট, প্লাস হলো তার ভিসা ডকুমেন্ট। ইজ দেয়ার এনি, ইফ দেয়ার ইজ এক্সেপশন, দ্য সিইও শুড ইমিডিয়েটলি ইনফর্ম ইট টু বাংলাদেশ। এখন মনে করেন কেউ একজন বলছে যে আমি 5 মাসের জন্য বাইরে যা থাকবো, অল্টারনেটিভ ডিরেক্টর অ্যাপয়েন্ট করে 2 মাসের পরে সে চলে আসছে, তখন সাথে সাথে বাংলাদেশ সিইও বাংলাদেশ ব্যাংক চিঠি দিয়ে লিখবে সে বলছিল 5 মাস থাকবে, কিন্তু সে 2 মাসের মধ্যে চলে আসছে। তখন বাংলাদেশ ব্যাংক তখন আপনার অ্যাডভাইস দিবে যে কি করবেন, অথবা আগের লোক রাখবেন, আগের লোক বাদ দিয়ে এই লোক ডিরেক্টর হিসেবে হবে, এগুলো সব বলে দিবে। A copy of the decision of the board regarding appointment of alternate director with original director's probable returning date, যেটা বললাম যে 5 মাস 6 মাস, from abroad should be sent to Bangladesh Bank within 7 days of taking the decision, and the director's arrival date must be intimated মানে জানানো to Bangladesh Bank immediately after his return. সে বলছিল 6 মাস পরে আসবে, আসছে পরে সাথে সাথে জানাইতে হবে যে ভাই সে কিন্তু রিটার্ন ব্যাক করছে, কারণ 6 মাস পর তো ওই আগের ডিরেক্টর বি দ্য ডিরেক্টর অফ দ্য কোম্পানি। এনি লোন ডিফল্টার অর এনি পার্সন, আচ্ছা লোন ডিফল্টার কয়দিনে হয় বলছিলাম জানি? কয়দিন আপনি লোনের টাকা পে না করলে আপনি ডিফল্টার 6 মাস। হিসেবে? 6 মাস। 6 মাস। Any loan defaulter or any person who is not eligible to become a director as per any rules or regulation will not be appointed as an alternate director. অর্থাৎ simple ভাই, any defaulter cannot be director as well as cannot be alternate director. শেষ। As appointment of alternate director is a temporary measure, therefore he or she will not be included in any kind of committee constituted by the board. তাহলে সাব কমিটি আপনারা দেখবেন প্রত্যেকটা বোর্ড মেম্বারের অধীনে অনেকগুলো সাব কমিটি থাকে, যেমন অডিট কমিটি, সব লিস্টেড কোম্পানিতে অডিট কমিটি আছে, তারপর আপনার রিস্ক ম্যানেজমেন্ট কমিটি, রেমুনারেশন কমিটি, যেসব জায়গায় এমপ্লয়ি বেশি এবং এমপ্লয়ি আপনার ভেরিয়েশন বেশি সেখানে রেমুনারেশন কমিটি থাকে। ঠিক আছে? তো এরকম বিভিন্ন কমিটি। তো অল্টারনেট ডিরেক্টর ক্যানট বি পার্ট অফ এনি কমিটি সিম্পলি। কারণ কি? কারণ তার পজিশনটা টেম্পোরারি পজিশন, তো টেম্পোরারি পজিশন থেকে একটা সিদ্ধান্ত দিল, পরবর্তীতে ইট হ্যাম্পার্স দ্য অর্গানাইজেশন, তখন হু উইল ডিফেন্ড দিস? কারণ এটা যদি এরকম একটা সিদ্ধান্ত দিল, তার সিদ্ধান্তের কারণে কোনো একটা কোম্পানির ক্ষতি হলো, তখন পরে তাকে শোকজ করবে যে ভাই তুমি এটা কেন বলছিলা, তোমার কি থট প্রসেস ছিল, তখন তো তাকে ডিফেন্ড করতে পারেন। যে লোক চলে গেছে তার থেকে তারা ডিফেন্ড আপনি কেন কিভাবে নেবেন? While in the office, an alternate director or his or her affiliated organizations will not get any kind of loan facilities from his bank. While in the office, an alternate director or his or her affiliated organization will not get any kind of loan facilities from his bank. In case of previous loan, enhancement of limit or extension of time period of any kind of exemption or interest waiver will not be allowed. Moreover, all restrictions applicable to directors according to rules and regulations will not be applicable for the alternate director. অর্থাৎ স্বাভাবিক অল্টারনেট ডিরেক্টর যদি অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে ইনভলভ থাকে, সেই প্রতিষ্ঠান এই ব্যাংক থেকে লোন, সে অল্টারনেট ডিরেক্টর থাকাকালীন সময় লোন পাবে না, কারণ এটা হচ্ছে হয়তো একটা বেনিফিট নিয়ে নিতে পারে। আচ্ছা, এখন হলো মোস্ট ক্রিটিক্যাল থিং, ক্রিটিক্যাল ইম্পর্টেন্ট পার্ট আপনাদের জন্য, ক্যাপিটাল রেগুলেশন। এটার আরেকটার নাম হলো বেজেল। বেজেলের নাম শুনছি সবাই? না স্যার এটা আলোচনা করতে চাইছেন বেজেলটা কি?
ওকে, এটা এমনি জানি কেউ না জানে, স্যার। কেউ জানে কি না বেজেল কি? এনিওয়ান? না স্যার, আমাদের জানা নাই, হয়তো বা যারা ব্যাংকার আছেন তারা ব্যাংকার আছে কেউ এখানে? জি স্যার, ব্যাসেল হচ্ছে ক্যাপিটাল বল। রিকোয়ারমেন্ট। স্যার স্পেলিংটা কি? ক্রেডিট রেটিং এর কোনো BASEL। না না, ক্রেডিট রেটিং হচ্ছে সেপারেট জিনিস। ক্রেডিট রেটিং আলাদা জিনিস, ক্রেডিট রেটিং এটা না, বেজেল অন্য জিনিস। আচ্ছা, কে বলতেছিলেন জানি, বলেন। বললাম যে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট একটা বিষয়, মিনিমাম ক্যাপিটাল মেইনটেনেন্স। ওকে, এনিওয়ান এলস? আর কি বলবেন? আচ্ছা, বেসিক্যালি বেজেল হলো একটা জায়গার নাম জার্মানিতে 1986-87 সালের দিকে। তখন ওই বিভিন্ন সারা ওয়ার্ল্ডে বিভিন্ন ফাইন্যান্সিয়াল ফ্রড বলতে ব্যাংকের থেকে টাকা নিয়ে টাকা দেয় না, টাকা নিয়ে পলায় যাচ্ছে, তারা ধরা যাচ্ছে না। একজন লোক যদি আপনার মনে করেন টাকা নিয়ে চলে গেল, এরপর ব্যাংকের অন্যদের টাকা রিপে করতে পারতেছে না, এই সব কিছু মিলে সারা ওয়ার্ল্ডের যত বড় বড় ব্যাংকের যে সিইও চেয়ারম্যান ওরা মিলে এক জায়গায় বসতে কি করা যায়, যে এগুলাকে আমি আগে প্রিকশনারি মেজার কি নিতে পারি যার কারণে পরবর্তীতে ব্যাংক উইল নট সাফার, ব্যাংকে যারা ডেপোজিটর আছে দে উইল নট সাফার, ব্যাংকের এমপ্লয়ি নট সাফার। আমরা নর্মাল ভাবে সবই কিছু করতেছি, কিন্তু একটা লোক ভেজাল করছে, যেমন আলম সাহেব ভেজাল করছে, এক লোকের ভেজালের কারণে কত লোক কষ্ট করতেছি। ঠিক আছে, এখন মনে করেন যদি এই রেগুলেশনটা প্রপারলি ইমপ্লিমেন্ট করা হইতো, প্রপারলি মেনটেন করা হইতো, তাহলে হয়তো আলম সাহেব এই ম্যাসাকারটা করতে পারতো না। ঠিক আছে, আচ্ছা, এখন প্রশ্ন হলো 1986 সালের দিকে তখন তার একটা ইয়া নিয়ে আসে, যে ঠিক আছে ফাইন, আমাকে একটা মিনিমাম টাকা আমার ব্যাংকের ব্যবসা রান করতে হলে একটা মিনিমাম টাকা আমাকে ব্যাংকে সবসময় ক্যারি করতে হবে, অর্থাৎ আই ক্যান নট ডিস্ট্রিবিউট দিস অ্যাজ এ ডিভিডেন্ড, সিম্পল। এখন মিনিমাম টাকাটা দুই ভাবে রাখা যেতে পারে। একটা রাখা যেতে পারে থ্রু ইস্যুইং শেয়ার, যেখানে শেয়ার মালিকদের কাছে টাকাটা থাকবে, যেটা শেয়ার হোল্ডিং পজিশন বলি। আর একটা হইতে পারে উইন দ্য অর্গানাইজেশন এজ এ রিটার্ন আর্নিংস, দ্যাট মিনস পার্ট অফ ইকুইটি। এই যে দুইটা ফর্ম মিলে তারা একটা কি করছে, যে আমার রিকোয়ারমেন্ট দিছে যে আমার এত একটা অ্যামাউন্ট হয়তোবা তাকে ব্যাংক ব্যবসা ইনভেস্ট করতে হবে, অর্থাৎ ক্যাপিটাল হিসেবে ইনজেক্ট করতে হবে, আদারওয়াইজ আর একটা অ্যামাউন্ট তাকে মেনটেন করতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই যে সে মেনটেন করবে, হোয়াট উড বি দ্য বেস? বেসটা হবে, তখন তারা ডিসিশন হলো বেসটা হবে হলো রিস্ক ওয়েটেড অ্যাসেট। আচ্ছা, অ্যাসেট আগে বুঝি, তারপর রিস্ক ওয়েটেড অ্যাসেট। এখন মনে করেন একটা ব্যাংকিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অ্যাসেট বলতে আমি কি বুঝাই? অ্যাসেট বলতে একটা ব্যাংকের সবচেয়ে বড় অ্যাসেট কি বলেন? লোনস এন্ড অ্যাডভান্সেস। Loans and advances. Simple. Loans and advances is the highest portfolio of asset. আচ্ছা, আদার দেন কি থাকে? ইনভেস্টমেন্ট থাকে, যেমন গভর্নমেন্ট বিলে ইনভেস্টমেন্ট, বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট, তারপরে আপনার বিভিন্ন সোয়াপ, তারপরে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ইনভেস্টমেন্ট থাকে। আচ্ছা, আর আদার দেন দ্যাট আমার কিছু অ্যাসেট থাকে যেটা হলো মোর লিকুইড অ্যাসেট, যেমন ব্যাংক ব্যালেন্স, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, যদি আপনার নর্মাল রিসিভেবল থেকে থাকে। সাধারণত লোন ছাড়া তো রিসিভেবল থাকে না ব্যাংকে, তারপর যদি থেকে থাকে ধরলাম, এরকম নোট লিকুইড, তাহলে তিনটা পার্ট অফ অ্যাসেট। আচ্ছা, আর আরেকটা কি আমার যে অর্গানাইজেশনের পারফরমেন্স, সেটা পারফরমেন্সটা কি তার নেট প্রফিট। এই যে টোটাল এই টোটাল পার্টটাকে তারা বেস ধরে তারা কিছু রিস্ক ওয়েট ডিটারমাইন করে। রিস্ক ওয়েট ডিটারমাইন করে সেই রিস্ক ওয়েটের বেসিসে তারা একটা মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বলে, মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ডিটারমাইন করে।
ওইখানে এবং সেটা একটা লেয়ার দিয়ে দেয়। বেজেল 1 দেখবেন আপনারা এখন আমরা বাংলাদেশে বেজেল 3 লেয়ার চলতেছে, আর প্রিপারেশন চলতেছে যে আগামী 5 বছরের মধ্যে আমরা বেজেল 4-এ এক্সপান্ড করবো। বেজেল 4-এ যত বেশি উপরে যাবেন, অর্থাৎ 1, 2, 3, 4, তত বেশি রিকোয়ারমেন্ট রিজিড মানে ক্যাপিটাল রিকোয়ারমেন্ট তত বেশি। দেখবেন আপনার ইসলামিক ব্যাংকগুলোর প্রবলেমটা কি আসলে? মেইন প্রবলেম হলো তার লিকুইড ক্যাপিটাল নাই, তার ক্যাপিটাল শর্টেজ। এই যে সে বলতেছে যে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, সে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট সে রাখতে পারতেছে না। কারণ কি? কারণ হলো তার তো লোন সব ডিফল্ট হয়ে গেছে। ডিফল্ট হয়ে যাওয়ার কারণে তার রিস্ক ওয়েট বেশি হয়ে গেছে। রিস্ক ওয়েট বেশি হয়ে যাওয়ার কারণে তার রিকোয়ারমেন্ট বেশি হয়ে গেছে। রিকোয়ারমেন্ট বেশি হয়ে যাওয়ার কারণে তার ক্যাপিটাল শর্টেজ হয়ে গেছে। ঠিক আছে, তো এটা একবার ভেরি বেসিক আমি বললাম। ভেরি বেসিক বললাম। তো এইখানে হলো এখন আমি এইটা পড়া শুরু করার আগে আমি এখানে এই পিকচারটা দেখে আসি, তাহলে ইজি হবে। এই যে এই পিকচারটা দেখেন। দেখেন আমাদের বর্তমানে ব্যাংকগুলাতে মিনিমাম এমসিআর বলে, মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, সেটা হলো 10 + 2.5, টোটাল 12.5। 10 + 2.5টা কি? 10+ হলো মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, আর 2.5টা হলো আমার কনজারভেশন বাফার বলে। কি বলে? কনজারভেশন বাফার। এই যে দেখেন, এই দিস ওয়ান। ঠিক আছে, 10% হলো মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, মিনিমাম টোটাল ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। এরপরে হলো 2.5 টোটাল। এখন যদি আপনাকে বলা হয় আপনার মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট কত, আপনাকে বলতে হবে 12.5%। অর্থাৎ আপনার রিস্ক ওয়েটেড অ্যাসেটে 12.5% আপনার ক্যাপিটাল এবং ইকুইটি আকারে প্রিজার্ভ করতে হবে। অর্থাৎ এই টাকা আপনি ডিভিডেন্ড আকারে ডিস্ট্রিবিউট করতে পারবেন না। মনে করেন আপনার মার্কেটের ক্যাপিটাল কম আছে, তাহলে বাকি টাকা রিটার্ন হিসেবে রেখে দিতে হবে, কারণ আপনি ডিস্ট্রিবিউট করতে পারবেন না। এটা মূল উদ্দেশ্য হলো যাতে শেয়ার হোল্ডার যারা আছে ওরাও যাতে ফ্রড করে টাকা পয়সা উঠে নিয়ে নেয়। মনে করেন ব্যাংকের অবস্থা খারাপ, শেয়ার হোল্ডারকে তুমি আমাকে 200%, 500% ডিভিডেন্ড দিয়ে দাও, আমি টাকা নিয়ে চলে যাই, এরপরে আর কি ব্যাংকের কি হলো আমার দেখার বিষয় না। সেটাও কিন্তু, কারণ যেহেতু এখানে পিপলের টাকা ইনভলভ, ডেপোজিট ইনভলভ, বাংলাদেশ ব্যাংক ইজ ভেরি বদার রিগার্ডিং দিস, যে এই যে টাকা, এই যে শেয়ার হোল্ডার যারা আছে এরা যদি টাকা নিয়ে সব চলে যায়, তাইলে এই ডেপোজিটের কি হবে? এই কারণে এই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এতটুকু বুঝছি কিনা? এতটুকুর মধ্যে কারো কনফিউশন আছে? এরপর আমি ডিটেইলে যাব। স্যার কনজারভেশন বাফারটা কি? কনজারভেশন বাফারটা হলো এক্সট্রা, দ্যাট মিনস ক্যাপিটাল কনজারভেশন বাফার বলতে বোঝাচ্ছে আপনাকে বেজেল 3 যদি আপনি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে এক্সট্রা 2.5% আপনাকে আরো ক্যাপিটাল ক্যারি করতে হবে, রাখতে হবে। এটাই কনজারভেশন বাফার, নাম দিছে কনজারভেশন বাফার। স্যার 2.5% ওটা কি লিকুইডিটি? নো, লিকুইডিটি না, ক্যাপিটাল। ক্যাপিটাল 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 বলতে আমি যদি ইজি ল্যাঙ্গুয়েজে বলি ইকুইটি, সোজা কথা। ঠিক আছে, আচ্ছা এখন আসি এখানে আসলে কি বলা আছে। এখানে ভেরি মিনিমাম ওয়েতে বলা আছে, আমরা মিনিমামটাই পড়বো। আমাদের পরীক্ষার জন্য যতটুকু দরকার, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন আমাদের পরীক্ষা আসবে না, আমাদের আসবে থিওরি অ্যাসপেক্টে, আমরা থিওরি অ্যাসপেক্ট থেকে পড়বো। এই যে ক্যাপিটাল ইজ দ্য ফান্ড ট্রেডিশনালি কনসিস্ট অফ ইকুইটি এন্ড ডেট দোজ banks have to hold in reserve to run its banking business. The capital formation and regulation of banking company is different from that of other public limited companies. Government and regulatory body, here Bangladesh Bank, through Banking Companies Act 1991 and other regulations and guidelines, Basel III, have prescribed a different capital structure than other public limited company. As such, a capital requirement, also known as regulatory capital or capital adequacy. এটা আরেকটা নাম কি? ক্যাপিটাল অ্যাডিকুয়েসি। এই যে এটা হলো রেগুলেটরি ক্যাপিটাল অথবা ক্যাপিটাল অ্যাডিকুয়েসি। এখানে তিনটা জিনিস, একটা হলো ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, এটার আরেকটা নাম হলো রেগুলেটরি ক্যাপিটাল, আরেকটা হলো ক্যাপিটাল রিজার্ভ। অর্থাৎ তিন নামে যে কোনো নামে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ডোন্ট বি কনফিউজড। Is the amount of capital a bank or other financial institution has to have as required by its financial regulator. অর্থাৎ এটা আপনাকে রাখতেই হবে, আপনি ডিভিডেন্ড আকারে ডিস্ট্রিবিউট করতে পারবেন না। This is usually expressed as a capital adequacy ratio, CAR বলে, CAR, capital adequacy ratio of equity as a percentage of risk weighted asset. আমি তো অলরেডি অ্যাসেটের ডেফিনেশন দিছি, ওই অ্যাসেটের উপর রিস্ক ওয়েট, এটা একটা বিশাল গাইডলাইন আছে 100-150 পাতার। ওইখানে বলা আছে বিভিন্ন অ্যাসেটের বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, বিভিন্ন তার ক্রেডিট রেটিং ওয়াইজ তার আসলে রিস্ক ওয়েট কি হবে। এটা বেসড অন হিস্ট্রি, এটা ডিটারমাইন করা। এটা নট অনলি বাংলাদেশ, এটা সারা ওয়ার্ল্ডের জন্য সেম। The bank's capital ratio is a measure of its financial health. অর্থাৎ যার কার যত বেশি তার ফাইন্যান্সিয়াল হেলথ তত স্ট্রং।
দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ দ্য ব্যাংক ইজ ক্যাটাগরাইজ ইন টু টায়ার। এখন হইলে যে ক্যাপিটাল বলতে বোঝাচ্ছে ওরা আবার এই বেজেলের পার্সপেক্টিভ থেকে এই যে আমার ইকুইটি এই ক্যাপিটালকে দুইটা ভাগে ভাগ করছে, একটা টায়ার 1 ক্যাপিটাল, টায়ার 2 ক্যাপিটাল। আচ্ছা, হোয়াট ইজ টায়ার 1, টায়ার 2 দেখবো আমরা। টায়ার 1 and টায়ার 2 ক্যাপিটাল অ্যাজ পার দ্য রিস্ক বেসড ক্যাপিটাল এডুকেশন গাইডলাইন RBCA, যেটাকে বলা হয় বেজেলের যে গাইডলাইনটা সেটাকে বলা হচ্ছে RBCA, রিস্ক বেসড ক্যাপিটাল এডুকেশন গাইডলাইন অফ বাংলাদেশ ব্যাংক। The components of the total regulatory capital are enumerated as under Tier 1 capital. Tier 1 capital basically এটা হলো গোয়িং কনসার্ন ক্যাপিটাল, কমন ইকুইটি টায়ার 1 প্লাস এডিশনাল টায়ার 1, দুইটা মিলে টায়ার 1 ক্যাপিটাল। আমরা দেখব একটু করে এডিশনাল টায়ার 1 এ কি। টায়ার 2 ক্যাপিটাল, টায়ার 2 ক্যাপিটাল হলো গোয়িং কনসার্ন ক্যাপিটাল। টায়ার 1 ক্যাপিটাল কি থাকে? গোয়িং কনসার্ন ক্যাপিটাল ইজ দ্য ক্যাপিটাল হুইচ ক্যান অ্যাবজর্ব লসেস উইদাউট ট্রিগারিং ব্যাংক্রাপসি অফ দ্য ব্যাংক। এটা হলো মেইন শব্দ। টায়ার 1 ক্যাপিটাল হলো সেই ক্যাপিটাল যেটা উইদাউট ব্যাংক্রাফট আপনি লস অ্যাবজর্ব করতে পারেন। এটার মধ্যে কি কি আছে? মেইনলি কমন ইকুইটি। কমন ইকুইটি বলতে শেয়ার হোল্ডিং পদ, ঠিক আছে। Thereby, Tier 1 capital is core measure of the bank's financial strength from a regulator's point of view. Tier 1 capital is comprised of common equity Tier 1 CET1 বলে এবং additional Tier 1 AT1 বলে Tier 1. The components of common equity Tier 1 কি কি থাকে? common equity Tier 1 এ কি কি আছে দেখেন, 7টা এলিমেন্ট আছে। পেইড আপ ক্যাপিটাল, নন রিপেয়েবল শেয়ার প্রিমিয়াম অ্যাকাউন্ট, স্ট্যাটুটরি রিজার্ভ, জেনারেল রিজার্ভ, রিটার্ন আর্নিংস, ডিভিডেন্ড ইকুয়ালেশন রিজার্ভ, মাইনরিটি ইন্টারেস্ট সাবসিডিয়ারি। যদি আপনি হন গ্রুপ কোম্পানি হন, আপনি যদি প্যারেন্ট হন তাহলে আপনার মাইনরিটি ইন্টারেস্ট সাবসিডিয়ারি, কমন শেয়ার ইস্যুড বাই কনসিডারেশন সাবসিডিয়ারি অফ দ্য ব্যাংক অ্যান্ড হেল্ড বাই থার্ড পার্টি। আচ্ছা, আর এটি 1 এ কি আসবে? Non-cumulative irredeemable preference share, instrument issued by the banks that meet the qualifying criteria of 81. The instrument is perpetual, that means there is no maturity date. Minority interest, that is 81, issued by considered subsidiaries to third parties. ঠিক আছে? ওকে, এগুলো হলো আমার টায়ার 1 ক্যাপিটাল। টায়ার 2 ক্যাপিটাল কি আসবে? এগুলো মুখস্থ করতে হবে, বুঝছেন? এখন যদি মনে করেন যে এটা প্রত্যেকটা ধরে ধরে বুঝাইতে যাই, এটা ইট টেকস হিউজ টাইম। এগুলো মুখস্থ করে ফেলতে হবে। টায়ার 2 ক্যাপিটাল, গন কনসার্ন ক্যাপিটাল ইজ দ্য ক্যাপিটাল হুইচ উইল অবজর্ব লসেস অনলি ইন এ সিচুয়েশন অফ লিকুইডেশন অফ দ্য ব্যাংক। তাহলে আগেরটা কি? উইদাউট লিকুইডিটি। তাহলে টায়ার 1টা কি ছিল? উইদাউট ব্যাংক্রাপসি, ওকে। আর টায়ার 2টা কি? অ্যাট দ্য টাইম অফ লিকুইডেশন, অর্থাৎ ব্যাংক্রাপ্ট হয়ে গেছে, অফ লিকুইডেশন অফ দ্য ব্যাংক। এটাকে বলা হয় গন কনসার্ন ক্যাপিটাল, আগেরটা হচ্ছে গোয়িং কনসার্ন ক্যাপিটাল। Gone concern capital is also called Tier 2 capital. Concerned capital represents other elements which fall short of some of the characteristics of the core capital but contribute to the overall strength of the bank. Tier 2 capital কি থাকবে? General provision, all other preference share. তাহলে একটা প্রিফারেন্স শেয়ার কিন্তু টায়ার 1, সেটা কি না? এখানে প্রিফারেন্স শেয়ার আছে নন কিউমুলেটিভ ইররিডিউমেবল প্রিফারেন্স শেয়ার, এটা কিন্তু টায়ার 1। আর অন্যান্য প্রিফারেন্স শেয়ার যেগুলো সেটা কি আমার টায়ার 2। Subordinated debt or instrument issued by the banks that meet the qualifying criteria of Tier 2 capital, minimum original maturity of at least 5 years. আচ্ছা, টায়ার 1 এ দেখেন কি বলছে? 81 এ আমার বলছে ইনস্ট্রুমেন্ট ইস্যুড, দ্য ইনস্ট্রুমেন্ট ইজ পারপিচুয়াল মানে কি? আনলিমিটেড ডেটের জন্য চলবে, দেয়ার ইজ নো ম্যাচুরিটি ডেট। আর টায়ার 2 কি? at least for 5 years, there is a maturity time, minimum original maturity of at least 5 years. And minority interest, that is Tier 2 issued by the considered subsidiary to third party আর রিভ্যালুয়েশন রিজার্ভ। আমাদের রিভ্যালুয়েশন রিজার্ভ থাকে, সেগুলো টায়ার 2 অংশ। As per the guideline of Bangladesh Bank, Tier 1 capital comprises fully paid up capital, non-repayable share premium account, state reserve, general reserve, return earnings. And Tier 2 capital comes general provision, asset revaluation reserve, revaluation gain or loss on investment HFT, revaluation reserve for equity instrument, and subordinated debt, subordinated bond as approved by Bangladesh Bank. It is mainly আসলে আমাদের সামারি। এরপরে দেখেন কি বলছে, আন্ডার দ্য ক্যাপিটাল এডিকুয়েসি রিকোয়ারমেন্ট এন্ড মেইনটেনেন্স আন্ডার বেজেল রিজিম। এখানে অনেক কিছু বলা আছে, সিম্পল হলো লাস্ট লাইন, এই যে দিস ওয়ান, ওকে। আপনি যদি এখানে এই ইভলিউশনটা দেখেন, আপনারা দেখেন 2015 সালে ছিল 10%, এরপর আসছে কত? 10.625, 17তে আসছে আমার 11.25, 18তে 18, 19-এ 12.5, 20-তে 12.5। এই 12.5 কিন্তু পরের বছরের 1 তারিখ, কিন্তু এটা কিন্তু 2020 সালের 31 ডিসেম্বরের মধ্যে করতে হবে, মানে 1 জানুয়ারি। তো এখন আপনাদের 12.5%,
আমার অ্যাপ্লিকেবল। তাহলে এখানে যে এক্সট্রা যে আসছে 0.625, 0.25, 0.875, এটা কিন্তু বেসিক্যালি কনজারভেশন বাফার। আর মেইন যেই ক্যাপিটাল রিকোয়ারমেন্টের এই রিকোয়ারমেন্টটা, সেটা কিন্তু সবার জন্য কি আমার সবসময় আমার 10% ছিল। এই 10% কিভাবে আসছে? এই 10% সেগ্রিগেশন হলো দিস ওয়ান। 4.5 হচ্ছে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, 4.5 আর আড়াই, কত হয়? টোটাল 7। 7-এর সাথে তারপর হলো আমার এখানে 8.5, এখানে 10। আচ্ছা, মিনিমাম তাইরন ক্যাপিটাল, এগুলো সেপারেট সেপারেট, এটা দরকার নেই, আমাদের এটা জানলেই হবে আশা করি। আচ্ছা, স্যার আপনাদের এরপরে এই কি পার্সেন্টেজটা ডিটোরেট করে মানে কোন কোন ফ্যাক্টরের ভিত্তিতে? এইটা আসলে ডিটারমাইন্ড বাই বাংলাদেশ ব্যাংক এন্ড বেসেল কমিটি, এখানে ফ্যাক্টর নেই কোনো, ঠিক আছে? মানে এইটার উপর ইনফ্লেশন রেটের কোনো ইফেক্ট না পড়ে না না? না না না, এটার উপর ইনফ্লেশন ইম্প্যাক্ট নেই। এটা তো ব্যাংকের ইন্টারনাল স্ট্রেংথের জন্য। এটা ব্যাংকের মানে ব্যাংকের সিচুয়েশন ভালো না খারাপ, এটা দিয়ে আপনি বুঝবেন। এটা একটা মেজারমেন্ট টুল, জি স্যার। বাংলাদেশ ব্যাংক এগুলো দিয়ে মনিটর করে আর কি। আপনাদের কি এরপরে ক্লাস আছে? জি স্যার, জি সিজিএস স্যার। আছে, কর্পোরেট ওকে, গভর্নেন্স। কয়টা থেকে ক্লাস এটা? স্যার 7:45 থেকে। 45, তাহলে আমি আর 5-10 মিনিট আগাই। আচ্ছা, এরপরে আমার সিআরআর এসএলআর, ক্যাশ রিজার্ভ রেশিও, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও আছে। সিআরআর এসএলআর কেউ কি জানি হোয়াট ইজ সিআরআর, হোয়াট ইজ এসএলআর? না স্যার, জানা নেই স্যার। ব্যাংকে যারা আছেন কেউ জানেন? স্যার ব্যাংকের কিছু টাকা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে আর কি রাখতে হয়, সেটাকে আমরা এই যে ক্যাশ রিজার্ভ ওকে, বলে থাকি। কারেক্ট। সিআরআরটা হলো সিম্পল, প্রত্যেকটা ব্যাংকের তার লাইসেন্স ক্যারি করার জন্য, কন্টিনিউ করার জন্য একটা অ্যামাউন্ট, তার টাইম এন্ড ডিমান্ড লাইবিলিটিস এর উপর বেস করে একটা অ্যামাউন্ট। টাইম এন্ড ডিমান্ড লাইবিলিটিস বলতে তার আমার ডিপোজিট, সিম্পল ডিপোজিটের উপর বেস করে একটা অ্যামাউন্ট তাকে ক্যাশ বাংলাদেশ ব্যাংকে প্রিজার্ভ করতে হয়, কন্টিনিউয়াস রাখতে হয়। আপনি চাইলে উঠাইতে পারবেন না, ঠিক আছে? এটাকে বলতে সিআরআর। এসএলআর হলো এটা ছাড়াও এডিশনাল, বাংলাদেশ ব্যাংকে দেখবেন বন্ড ইস্যু করে, বিল ইস্যু করে, এখানে আপনার ম্যান্ডেটরি ইনভেস্টমেন্ট করতে হয়, তাহলে সেইটা সহ আপনার আরেকটা অ্যামাউন্ট হোল্ড করতে হয়, সেটাকে বলতেছে আমার এসএল, ঠিক আছে? তাহলে সিআরআর এসএলআর, এখন সিআরআর এসএলআর যখন আপনি মেনটেন করবেন, সিআরআরটা হলো যখন মেনটেন যে পার্সেন্টেজটা, সেখানে দুইটা দেওয়া আছে, একটা হলো ডেইলি পার্সেন্টেজ, একটা বাই উইকলি পার্সেন্টেজ। ডেইলি পার্সেন্টেজটা কেন দেওয়া আছে? কারণ স্বাভাবিক প্রতিদিন আপনার ডিপোজিট উঠতেছে নামতেছে, কারণ সেইটার বেসিসে আপনি একটা পার্সেন্টেজ মেনটেন করবেন, কিন্তু বাংলাদেশ ব্যাংকে মেনটেন করতে হবে। অর্থাৎ আপনার ডেইলি পার্সেন্টেজের নিচে কোনো সময় নামা যাবে না, আর উইকলি বেসিসে আপনার উইকলি পার্সেন্টেজের উপরে থাকবে, সরি বাই উইকলি বেসিসে আপনাকে বাই উইকলি পার্সেন্টেজের উপরে থাকতে হবে। হ্যাঁ, আর এখানে দেখি কি বলছে, ক্যাশ রিজার্ভ রেশিও ইজ a certain percentage of cash that all banks have to keep with the central bank as a deposit. This percentage is fixed by the central bank and changed from time to time by the central bank itself. Such deposits to be held in the form of cash. The statutory liquidity ratio (SLR) is the percentage of total deposits banks have to invest in the government bonds and the other approved securities. BB may prescribe the procedure of maintenance of CRR cash reserve pursuant to its monetary policy objectives.
হ্যালো, শুনতে পাচ্ছি স্যার। জি বলতেছি। তো CRR and SLR are calculated and maintained in accordance with 25 and 33 of Bank Companies Act and the instructions contained in DOS Circular 1 dated 19 January 2014. DOS Circular 23 dated 7 October 18 MPD Circular 1. Main circular হলো this one, এটা প্রথমটা DOS Circular 1 dated 19 January 2014. At present, CRR of the bank is 4% on bi-weekly average basis of total time and demand liabilities and maintain provision 3.5% on daily basis with the Bangladesh Bank in current account and 13% Islami Bank এর জন্য 5.5% আর normal bank এর জন্য 13% হলো আমার SLR on the same liabilities as also maintained in the form of cash in hand, balance with Sonali Bank, Agent Bank, Treasury bill, bond, Bangladesh Bank bill, price bond, and excess of CRR. Objective key, objective of CRR SLR. While the main objective of monetary policy tools like CRR and SLR is to maintain liquidity, there are multiple objectives that these tools serve as well. CRR regulates the flow of money in the economy, whereas SLR ensures the solvency. দুইটা, একটা হলো CRR হলো ইকোনমিতে ফ্লো অফ মানিটা এনশিওর করে, আর SLR এনশিওর করে সলভেন্সি অফ দ্য ব্যাংক, ব্যাংক কতটুকু সলভেন্ট। CRR aims to helping commercial banks to build and sustain the solvency position, protecting banks from cash crunch and control inflation. Our SLR aims to controlling the money supply in the economy, supporting the central bank to assess the safety of the commercial bank, controlling the expansion of bank credits, control the bank's leverage. Through SLR, the central bank forces the commercial banks to invest in government securities. Components of CRR, components of SLR. At present, banks are allowed to maintain cash reserve with local currency only. The day and balance of Taka account, current account maintained with different offices of Bangladesh Bank will be aggregated to compute the maintained cash reserve of the bank. The balance of maintained shall be unencumbered in all aspects. The encumbered lien against discount facility, etc., and capital lien in case of foreign banks, portion of the balance will be deducted while computing both the maintained amount and excess of cash reserve. Components of SLR. The eligible components of maintaining SLR are cash in tills, both local and foreign currency, gold, daily excess reserve, excess of CRR, maintained with Bangladesh Bank, balance maintained with Agent Bank of Bangladesh Bank, and unencumbered approved securities as defined in Section 5 Clause Q of Bank Companies Act 1991. Credit balance in foreign currency clearing account maintained with the bank. Computation simple, time and demand liabilities উপর হবে. For the purpose of maintenance of CRR SLR, demand and time liabilities should include all on balance sheet liabilities excluding অর্থাৎ যত ইকুইটি আইটেম বাদে বাকি সবই আসলে আমার পার্ট, কি বলে আমার টাইম এন্ড ডিমান্ড লাইবিলিটিজ পার্ট ফর ক্যালকুলেশন অফ CRR SLR. Paid up capital and reserve, loans taken from Bangladesh Bank, credit balance in profit and loss account, interbank items, repo, special repo, and any kind of liquidity support taken from Bangladesh Bank. Demand liabilities example দিছে, এটা আমি দেখালাম না। আদার ডিমান্ড লাইবিলিটিজ টাইম লাইবিলিটি সেম জিনিস, ঠিক আছে। তো আজকে এতটুকু পর্যন্ত থাকুক, আপনারা এতটুকু পর্যন্ত একটু পড়েন, নেক্সট ক্লাসে বাকিটা আমরা ক্যারি করব। কারো কোনো কোয়েরি থাকলে বলেন, আদারওয়াইজ উই মে ক্লোজ। স্টাডি করি স্যার, স্টাডি করার পর হ্যাঁ, একটু আপনার ক্লাসে যেগুলো পড়ানো হচ্ছে একটু কষ্ট করে পড়েন, পরে কিন্তু অনেকগুলো জমে যাবে, পড়তে পারবেন না, ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।